আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকে জাপান চীনের সামরিক বাহিনী সম্পর্কে একটা শ্বেতপত্র প্রকাশ করেছে। শ্বেতপত্র হচ্ছে এমন একটা মানে বিষয় যেটা প্রতিপক্ষ সম্পর্কে একটা অ্যাজাম্পশন বা একটা ধারণা করে তাদের সামরিক সক্ষমতা বা কি কতটুকু আছে, মানে অনুমান করা আর কি। এই ক্ষেত্রে জাপান প্রচুর ভুল করেছে। ভুল মানে এমন ভুল 2022 সাল থেকে সেই রিপোর্টটা প্রকাশ করে প্রতি বছরই সেটা প্রকাশ করেছে, যেটা আপনারা আলোচনার মাধ্যমে বুঝতে পারবেন। তো চীনের বিমান বাহিনীর ফাইটার জেট সম্পর্কে একটা ধারণা দিয়েছে যে কতগুলা কোন ফাইটার আছে কোন ভ্যারিয়েন্টের, সে বিষয়ে জাপানের সর্বশেষ শ্বেতপত্রে বলেছে। তো চায়নার কাছে বর্তমানে এই ছবিতে যে কটা দেখতেছেন এই ধরনের ফাইটার গুলো আছে। J-20 আছে, J-16 আছে, J-15 আছে, J-11 আছে এবং J-10 আছে। এখন J-10 আছে, এখন আমি আপনাদেরকে একটু ধারণা দিই। J-11 এবং SU-27 এই দুই ধরনের ফাইটার একই ফাইটার বলা যায়, কারণ চীন এটার উপর ভিত্তি করে J-11 তৈরি করছে। তো এটা আছে। আর J-15 হচ্ছে চীনের নৌবাহিনীর ক্যারিয়ার বন ফাইটার, মানে ওদের এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে অপারেট করে সেগুলো। আর J-16 হচ্ছে সুখোই 30 SU-30 উপরে ভিত্তি করে তৈরি। এইটাও চীনের যুদ্ধ বিমান, কিন্তু চীন কিন্তু SU-30ও অপারেট করে। আহ, কতগুলো অপারেট করে সেটা পরে ডিটেলসে দেখবো। আর J-20 নিজস্ব ফাইটার, আর J-10 নিজস্ব ফাইটার। তো এই হলো চীনের ফাইটার টাইপ। তো শ্বেতপত্রে কি বলছে সেটা আমরা একটু দেখব। দেখেন, 2022 সালের শ্বেতপত্র এটা জাপান চায়না সম্পর্কে প্রকাশ করেছে। তখন আমরা কি দেখছি, 2022 সালে চীনের কাছে 172টা J-16 ফাইটার আছে। এটা কিন্তু চীনের মেরুদণ্ড বলা যায়। J-16 ফাইটার চীনের বর্তমানে একটা মেরুদণ্ড, কারণ আহ, এই ফাইটারগুলো অনেক মডার্ন এবং আধুনিক। যুক্তরাষ্ট্রের F-15EX ফাইটারের সাথে তুলনা করা হয়। J-20 ছিল তখন 50টা, J-15 ছিল 50টা, SU-35 24টা যেটা রাশিয়া থেকে কিনেছে, SU-30 97টা, SU-27 বা J-11 আছে 329টা, আর J-10 আছে 548টা, বিভিন্ন ভ্যারিয়েন্টের মিলিয়ে। তো এটা হলো 2022 সালে শ্বেতপত্র। তো আমি এটা নিয়ে কোনো অভিযোগ করব না। ভুল কোথায় দেখেন, 2023 সালের রিপোর্টে সেটা কি বলেছে যে J-16 262টা হয়ে গেছে, 262টা। আর গত বছর মানে এক বছরে 172টা ছিল, সেখান থেকে 262টা, তার মানে 90টা বাড়ছে এক বছরে J-16 ফাইটার। এটা একটা সিগনিফিকেন্ট ভুল, কারণ তৎকালীন সময় 2023 সালে J-16 ফাইটারের প্রোডাকশন ক্যাপাসিটি সম্ভবত 90টা ছিল না, তখন 40টার মতো ছিল পার অ্যানাম। চীন সাধারণত 40টার মতো তৈরি করে, 40টা। ধরে নিলাম যে চেন এখানে সঠিকই বলেছে বা কিছু একটা ভুল হয়েছে তাদের। J-20 ক্ষেত্রে দেখেন 50টা থেকে 140টায় চলে আসছে, তার মানে হতেছে এখানে 90টার মতো উৎপাদন করছে এক বছরে। কিন্তু J-20 প্রোডাকশন ক্যাপাসিটি 2023 সালে 90টা ছিল না। যাক, এটা ধীরে ধীরে বাড়ে, কিন্তু তৎকালীন সময় ছিল না। আমার যতটুকু জেনিস সহ আরো বিশ্ববিখ্যাত যে ম্যাগাজিনগুলো আছে, যারা ওপেন সোর্স ইন্টেলিজেন্সের মাধ্যমে সবকিছু প্রমাণ করেছে, তখন হয়তো বা চীনের এটা ছিল 50 থেকে ম্যাক্স 60টা। আমি ধরে নিলাম এটাও সঠিক। আর J-15 60টা, তো এটা স্বাভাবিক, 10টা বাড়ছে। আর SU-30 এইগুলো সেমই আছে মোটামুটি বলা যায়, এগুলো কিছুটা কমছে, কারণ SU-27 বা J-11 গুলাকে রিপ্লেস করতেছে J-20 দিয়ে ধীরে ধীরে, কারণ এগুলো পুরনো হয়ে গেছে। আর J-10ও কিছুটা বাড়ছে, 48 থেকে 88টা হয়েছে, স্বাভাবিক, এটা কোনো সমস্যা নেই। সমস্যা যেটা 2024 সালের শ্বেতপত্র দেখেন, 2024 সালের শ্বেতপত্রে J-10 সংখ্যা বাড়ে নাই, বাড়তে নাই পারে, হয়তো উৎপাদন করে নাই চাইন, এরকম কিছু হতে পারে। এটার সংখ্যা কমছে কারণ রিপ্লেস করছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। SU-30 ঠিক আছে, এটা ঠিক আছে। J-15ও সংখ্যা আর বাড়ায় নাই, ধরলাম এটাও ঠিক আছে। J-16 292, এটা কিভাবে হয়? 262টা যদি হয় 2023 সালে, তাহলে 292টা এখানে কিভাবে হয়? মাত্র 30টা বাড়ছে, 40টা বাড়ার কথা, মানে পারে নামে। তো এখানে একটা সিগনিফিকেন্ট ভুল, আগে 90টা বাড়াই দিছে এক বছরে, আর পরের বছর বাড়িয়েছে 40টা, এরকম তো না। চায়না তো তাদের প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াচ্ছে দিন দিন, তাদের প্রতি বছর পারে নাম ক্যাপাসিটি অনেক বাড়াইতেছে। তো এটা একটা ভুল এখানে বলা যায়, স্লাইটলি ভুল বা কিছুটা বড় ভুলও বলা যায়। আগের বছর 90টা ডেফিনেটলি না, পরের বছর 30টা না, তো এখানে একটা ভুল আছে। আর J-20 দেখেন, J-20 এখানে আছে 200। তো 200 কেন আসলো দেখেন, এখানে 140 2023 সালে, 2024 সালে সেটা 200, তার মানে 60টা বাড়াইছে ক্যাপাসিটি। মানে
আগের বার 23 সালের তুলনায়। কিন্তু 22 সালের তুলনায় 23 সালে 90টা হয়েছে এক্সট্রা, তাহলে এখানে 60টা কিভাবে আসলো? এটা রীতিমতো একটা মানে হ্যাঁ, বোকামি আর কি শ্বেতপত্রের ক্ষেত্রে। কারণ প্রোডাকশন ক্যাপাসিটি এই মুহূর্তে 2024 সালে চীনের 90টাই ছিল, মানে যেটা গত বছর করেছে সেটা এই বছর ছিল 90টা। কারণ জেনিস সহ যেসব বিখ্যাত ম্যাগাজিন আছে তারা চীনের J20 যে ক্যাপাসিটি, প্রোডাকশন ক্যাপাসিটি, সেটা নিয়ে আলোচনা করেছে, যেখানে বিভিন্ন গণমাধ্যম বলছে সেটা 100+ প্রতি বছর উৎপাদন করে। কিন্তু বিনকপ সহ আরো কয়েকটা ম্যাগাজিন আছে যারা এসব বিষয়ে আলোচনা করেছে এবং রিসার্চ করে দেখেছে, এবং স্যাটেলাইট ইমেজ সহ বিভিন্ন বিষয়ে, যে বর্তমানে 90টার মতো 2024 সালে ক্যাপাসিটি ছিল, এবং 2025 সালে যেটা 130টার মতো হতে পারে প্রতি বছর। তো এখানেও একটা সিগনিফিকেন্ট ভুল আছে। হুম। তো আমি ধরে নিলাম যে অ্যাভারেজে ঠিক আছে কিছুটা, বা কিছু সমস্যা আছে। 2025 সালে এসে দেখেন এখানে কত মারাত্মক ভুল। ওখানে 200 থেকে মাত্র 30টা দেখাইছে বেশি এক বছর পরে। 2024 সালে যেটা 200, সেটা 2025 সালে এসে 230 হয় কিভাবে? এক বছরে মাত্র 30টা ক্যাপাসিটি প্রোডাকশন। এখন তো প্রোডাকশন ক্যাপাসিটি 100-র মতো, তাই না? তো এখানেও একটা মারাত্মক ভুল আছে। এবং এখানেও দেখেন J16 এর বেলাও অনেক ভুল আছে। J16 ছিল 292, আর এখানে 312। মানে বুঝতে পারতেছেন, মানে 8 আর 12 কত, 20টা বাড়াইছে মাত্র। এটা কি কখনো সম্ভব? এটাও 40টা করে চীন প্রতি বছর উৎপাদন করে, যেটা চীনের মানে ধারাবাহিকভাবে ওরা 40টার মতোই উৎপাদন করে, একটা মানে নির্দিষ্ট সংখ্যা বজায় রাখে J16 এর ক্ষেত্রে। J16 একটা ডাবল ইঞ্জিন ফাইটার এবং তাদের অনেক কাজই ইউজ করে, এটার ইলেকট্রনিক ওয়ারফেয়ার ভ্যারিয়েন্টও আছে, এবং চীনের একটা মেরুদণ্ড বলা যায়। এবং J10 এর প্রোডাকশন বাড়ছে, সে কারণে এখানে উৎপাদন কিছুটা বেশি দেখাইছে, ঠিক আছে। অন্য অন্য ক্ষেত্রেও এই যে J15 10টা বাড়ছে, ঠিক আছে। কিন্তু এখানে ভুল আছে। ভুল কোথায় দেখেন? ভুল হচ্ছে চায়নার যারা মিলিটারি অ্যানালিস্ট তাদের মতে J10 নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তাদের মোটামুটি এরকমই J10 আছে 600 থেকে 700-র মতো, কিছুটা কম বেশি। তো এখানে খুব একটা সমস্যা নেই। SU-27 এরকমই আছে, বা J11 যেটাকে বলি। SU-30 রাশিয়াতে কিনছে 97টা আছে, এটাও 24টা আছে। J15 হয়তো 70টার মতোই আছে। কিন্তু J16 বর্তমানে চায়নার কাছে 400 থেকে 450টা আছে। এটা মোটামুটি ভাবে বলা যায় মানে প্রুভেন। ওদের কতগুলো এয়ার ব্রিগেড আছে, সেই সব ব্রিগেডে কত সিরিয়াল নাম্বার, বিমানের সবকিছু মোটামুটি ভাবে প্রকাশ পায়। সেখান থেকে জানা যায় যে 400 থেকে 450টার মতো J16 চীনের ফ্লিটে বর্তমানে অ্যাক্টিভলি আছে, যেখানে 312টা দেখানো হয়েছে। মোরাললেস বলতে পারেন 100 বিমান J16 এর ক্ষেত্রে কম দেখাইছে জাপান। এবং J20-র ক্ষেত্রে এই সংখ্যা প্রায় 400, 350+ তো ডেফিনেটলি 350 থেকে 400টার মতো J20 আছে, যেখানে দেখাইছে 230টা। তো সেক্ষেত্রে J20 মিনিমাম কম দেখাইছে 150+। এটা জাপান হয়তো নিজস্বভাবে ম্যানুপুলেট করার জন্য, নিজেদের সামরিক বাহিনীর মানসিকতা চাঙ্গা রাখার জন্য হয়তো এরকম দেখাইছে যে না, এখনো আমরা জাপানি যে সামরিক বাহিনী আছে তারা চায়নাকে কিছু ক্ষেত্রে ডিফেন্ড করার মতো অ্যাবিলিটি রাখে। বাস্তবতা হচ্ছে সে অ্যাবিলিটি রাখে না। এটাই হচ্ছে বাস্তব। কেন বাস্তব দেখেন, প্রথমত J20-র ক্যাটাগরির যুদ্ধ বিমান চায়নার কাছে, জাপানের কাছে আছে F-35, যেটা যুক্তরাষ্ট্র থেকে কেনা। F-35 অনেক কনটেক্সে J20-র সাথে পারবে না, এটাই বাস্তবতা। অনেকে আমার সাথে একমত হবেন না যে চাইনিজ টেকনোলজি, ইউএস টেকনোলজি, হ্যাঁ ইউএস অ্যাভিয়েশন টেকনোলজি স্টিল ভালো পজিশনে আছে কম্পেয়ার টু চায়না, কিন্তু J20 যেভাবে ডিজাইন করা এয়ার টু এয়ার কম্ব্যাট মিশনে, এবং বিগার রেঞ্জ, F-35 অনেক লিমিটেশন আছে রেঞ্জের দিক থেকে, ক্যাপাসিটির দিক থেকে, ওয়েপন ক্যাপাসিটি এয়ার টু এয়ার মিশনের ক্ষেত্রে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যা হোক F-35 কম্পারেবল বা ইকুয়াল ফাইটার, বা দুইটা এক্সেলেন্ট ফাইটার। এরকমই ওয়েস্টার্ন যারা নিরপেক্ষ বিশ্লেষক তারাই মনে করেন যে দুটা ইকুয়াল ফাইটার, আমরা ইকুয়াল ধরে নিচ্ছি। F-35 জাপানের কাছে সব মিলিয়ে নৌবাহিনী সব মিলিয়ে কয়টা আছে? 70টা, 75টা, 80টা এই মুহূর্তে। যা চীনের কাছে আছে আপনার 400 J20। J16 আছে এখানে 400+, 400 থেকে 450টা, 50টা অ্যাড হবে। এইটার সাথে কম্পারেবল ফাইটার আছে চীনের জাপানের F-15। F-15 হচ্ছে, আপনারা জানেন যে F-15 হচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান।
F-15 আছে। তো জাপানের কাছে মোটামুটি 200-র মতো প্লাস মাইনাস F-15 আছে। তো F-15 ফাইটার J-16 সাথে কম্পারেবল, কিন্তু সব ভেরিয়েন্ট না। জাপান যেসব ভেরিয়েন্ট অপারেট করে সেগুলোর মধ্যে বেশিরভাগই AES এর রাডার নাই। 200-র মধ্যে দেখা গেছে 150টা AES এর রাডার নেই, 50-60টা AES এর রাডার সিস্টেম আছে এবং অন্যান্য ইকুইপমেন্ট আপগ্রেড করা হয়েছে। বাকিগুলা অনেক এই SU-27 ক্যাটাগরি যুদ্ধ বিমান বা J-11 ক্যাটাগরি যুদ্ধ বিমান। তো J-16 হলো সবচেয়ে মডার্ন লেথাল যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটা, যেখানে অনেক টিআর মডিউল সমৃদ্ধ যুদ্ধ বিমান, প্রায় 1700-এর মতো টিআর মডিউল আছে এক একটা যুদ্ধ বিমানের এস রাডার সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ক্যাপাসিটি, তারপরে অ্যাভিওনিক সবকিছুতে মানে J-16 একটা অনবদ্য যুদ্ধ বিমান। তো সেক্ষেত্রে এটা কম্পেয়ারই চলে না ওরকম ভাবে বলে। এবং জাপানের কাছে F-2 ফাইটার আছে। F-2 হচ্ছে F-16 ফাইটারের একটা বিগার মডেল, যেটা J-10 ক্যাটাগরির একটা যুদ্ধ বিমান। J-10 থেকে কিছু ক্ষেত্রে রেঞ্জের দিক থেকে বেটার এবং কিছু ওয়েপন ক্যাপাসিটির দিক থেকে কিছু ক্ষেত্রে বেটার, বাট J-10C থেকে বেটার নয়, কারণ এটা অনেক আগের যুদ্ধ বিমান, ওরকম ভাবে অ্যাভিওনিক্স আপগ্রেড করা না। 100-র মতো আছে। তো মানে কোনো তুলনাই চলে না জাপানের সাথে চাইনিজ সামরিক বাহিনীর, এই বিশেষ করে এয়ারফোর্সের দিক থেকে বর্তমানে। কিন্তু জাপান এমন ভাবে সংখ্যাটাকে দেখাইছে যে আমরা স্টিল তাদেরকে মোকাবেলা করার মতো একটা পজিশন আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে নাই। এটাই বাস্তবতা। কারণ জাপানের ওই ক্যাপাসিটি নাই, ইকোনমি বলেন, জনসংখ্যা বলেন, হ্যাঁ, ওই ক্যাপাসিটিটা জাপানের কাছে নাই, প্রোডাকশন ক্যাপাসিটিটা। তো এটা একটা বিশাল সমস্যা জাপানের জন্য। তো শ্বেতপত্রে যথেষ্ট ভুল আছে বলে আমার কাছে মনে হয়। তো আমরা যেটা দেখতে পেয়েছিলাম এই J-16, এটা SU-30 থেকে অনেক বেটার যুদ্ধ বিমান। তারপর আমরা SU-30 এর উপরে ভিত্তি করে এটা তৈরি করা হয়েছে। এখানে আপনার SU-30 সাথে যদি অ্যাড করেন মোটামুটি ভাবে 500-র মতো যুদ্ধ বিমান আছে এই ধরনের। J-15 আছে 70টা, J-11 বা SU-27 মিলে আছে আপনার ধরেন 350টা, আর এখানে আছে 400-র মতো যুদ্ধ বিমান, আর এদিকে আছে 700-র মতো যুদ্ধ বিমান। আমরা ম্যাক্সটা ধরতেছি। তো চায়নার কাছে মোরলেস বলতে পারেন এই ধরনের এতগুলো যুদ্ধ বিমান আছে। এছাড়াও J-7 বা F-7 এর কিছু যুদ্ধ বিমান আছে, ওইগুলা ভাঙ্গারি, আমি ওগুলা নিয়ে আলোচনা করব না। কিছু ক্ষেত্রে ডেফিনেটলি ওইগুলার কার্যকারিতা আছে, কিন্তু ওইগুলা এইভাবে কার্যকর না, অতটা না, যদি আমি কম্পেয়ার করি এইভাবে। তো আমরা দেখতে পাইতেছি এখানে মোরলেস বলতে পারেন 1100, 1500, 2000-এর মতো চীনের কাছে যুদ্ধ বিমান আছে, যেগুলা 4 জেনারেশন বা 4.5 জেনারেশন এবং 5 জেনারেশন মিলে, যেগুলা মানে আইডিয়াল। এর সাথে কম্পেয়ার করার মতো বিমান বাহিনী এয়ারফোর্সের ফাইটার ফ্লিট আছে একটাই পৃথিবীতে, সেটার নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে 4 জেনারেশন এবং 4.5 জেনারেশন মিলে 3200 প্লাস যুদ্ধ বিমান আছে, সব মিলে। সব মিলে 3200-র মতো যুদ্ধ বিমান আছে, এয়ারফোর্স, মেরিন, সবগুলা মিলে 3200 মানে ফাইটার যুদ্ধ বিমান, যেগুলো 4 জেনারেশন, 4.5 জেনারেশন এবং 5 জেনারেশন সব মিলে। তবে চায়নার সাথে তুলনা করলে কোয়ালিটির দিক থেকে যুক্তরাষ্ট্র এগিয়েছে। কোয়ালিটি মানে কি, এখন আন্তাজে একটা চিন্তা ভাবনা মনের মধ্যে ঢুকাই নিলে হবে না। যেমন ধরেন চীনের 5 জেনারেশন ফাইটার আছে কত, 400। 400। ইউএস এর 5 জেনারেশন ফাইটার আছে 1000, সাপোজ 1000-এর মতো আছে। তাহলে কোয়ালিটি ওয়াইজ কি, কোয়ালিটি বলতে কি, এটাও ধরেন প্রত্যেকটা 1 পয়েন্ট করে হলেও পাবে 400 পয়েন্ট, আর ও 1 পয়েন্ট করে হলেও পাবে হলো 1000 পয়েন্ট। তাহলে এই দিক থেকে মানে পার্সেন্টেজ কোয়ালিটি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী হিসাব করলে যুক্তরাষ্ট্র মানে কোয়ালিটি অফ ফাইটারে এগিয়ে আছে। এর মানে এই না ইন্ডিভিজুয়াল কোয়ালিটিতে এগিয়ে আছে, বিষয়টা ওরকম নয়। আমরা ওইভাবে স্ট্যাটিস্টিক্সে হিসাব করব না বিষয়টা, এটা মানে ডেটা অ্যানালিস্টের কাজ না ওইভাবে হিসাব করা। কোনটার কোয়ালিটি কতটা ভালো না ভালো সেটা আমি এভাবে বলতে পারবো না। তবে আমরা একটা ধারণা করতে পারবো যে যেমন F-16 এর সাথে J-10 তুলনীয়, একই ক্যাটাগরি যুদ্ধ বিমান, দুইটাই সমান পয়েন্ট পাবে। আমরা ওইভাবে হিসাব করবো না F-16 বেটার ফাইটার, নো, কে জানে F-16 বেটার ফাইটার। J-10C অনেক ভালো পারফরমেন্স দেখাইছে ভারতের বিরুদ্ধে, আপনারা দেখতে পাইছেন যে রাফালের মতো যুদ্ধ বিমানকে বিট করছে। তো এটা আসলে বলার কোনো সুযোগ নেই ওইভাবে যেটা বেটার যুদ্ধ বিমান। তবে ওভারঅল ডেফিনেটলি ওই যে বললাম যে ওই হিসেবে যুক্তরাষ্ট্র অনেক বেটার পজিশনে আছে। আমেরিকার 60% হয়তো পজিশনে পৌঁছাইতে পারছে ফাইটার ফ্লিটের দিক থেকে চায়না, কিন্তু চায়নার আরো অনেক দূর আগাইতে হবে। সেটা চায়না করতেছে অলরেডি, কিন্তু সেজন্য সময় লাগবে। চায়নার কাছে বর্তমানে J-10 এর উৎপাদন প্রতি বছর এখন হয়তো বা 20 থেকে 40টার মতো করে, যেগুলো এক্সপোর্ট করার জন্য পাশাপাশি নিজেদের ফ্লিটে কিছুটা অ্যাড করে। কিন্তু J-10 এর ফ্লিট মনে হয় না আর বাড়বে, ওই 700, এটা পর্যায়ক্রমে নেমে হয়তো 500-তে চলে আসবে। কারণ চীন আর একটা যুদ্ধ বিমান তৈরি করছে যেটার নাম J-35। আপনারা চীনে থাকবেন, J-35 হচ্ছে চীনের একটা 5th জেনারেশন ফাইটার, টুইন ইঞ্জিন, F-35 এর সাথে তুলনীয়।
একটা ক্যাটাগরির যুদ্ধ বিমান, মিডিয়াম ক্যাটাগরি। তো ওটা দিয়ে ধীরে ধীরে জে 10 এর ইনিশিয়াল ব্যাচগুলো, J10A, তারপরে পরবর্তীতে বি, এগুলোকে রিপ্লেস করবে আর কি। আর J11 গুলাকে J20 দ্বারা রিপ্লেস করবে। J20-র বর্তমানে প্রোডাকশন ক্যাপাসিটি 100+, সেটা কত আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী সেটা 130টা পর্যন্ত যাবে আশা করা যায়। আর J16 এই 40টা করেই প্রোডাকশন করতেছে প্রতি বছর। এটার একটা কারণ আছে, কারণ হলো ওরা চায় না যে এই ফ্লিটগুলা, মানে কারণ আপনি যদি এখন বেশি উৎপাদন করেন আপনাকে তো একই সঙ্গে রিপ্লেসও করতে হবে একটা টাইমে, তাই না? তাই এটা কম পরিমাণে উৎপাদন করতেছে, প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াইতেছে না। হয়তোবা চায়নার প্ল্যান হলো J16-এর মতো যুদ্ধ বিমান হয়তো 800-র মতো সার্ভিসে রাখবে মনে হয়, প্রবাবলি, বা এটা 600-র মতো রাখবে, এর বেশি হয়তো উৎপাদন করবে না। বর্তমান 400 আছে, আর 200 হয়তো উৎপাদন করবে, বা 800 পর্যন্ত নিতে পারে, আরো 8-10 বছর হয়তো প্রোডাকশন ক্যাপাসিটিতে রাখবে মনে হচ্ছে। আর J11 বা SU-27 থাকবে না, পর্যায়ক্রমে রিপ্লেস করে ফেলবে। আর J15-এর বর্তমানে টি ভেরিয়েন্ট উৎপাদন করতেছে, যেটা সবচেয়ে মডার্ন ভেরিয়েন্ট নেভাল এভিয়েশনের জন্য। এটা ক্যাটাপুল্ট লঞ্চও করা যায় এখন। তো সেক্ষেত্রে চায়না আসলে যেভাবে আগাইতেছে আমার মনে হয় তারা যুক্তরাষ্ট্রের একটা বরাবর পজিশনে পৌঁছে যাবে। এবং J35 যে যুদ্ধ বিমান আছে, এটার কিন্তু প্রোডাকশন ক্যাপাসিটি, একটা নতুন কারখানা খুলছে সেনিয়ান এয়ারক্রাফট কর্পোরেশন, যেটা 2,80,000 বর্গ মিটারের একটা বিশাল কারখানা, যেটা পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ বিমান উৎপাদন কারখানা হতে যাচ্ছে। এটা অলরেডি করে ফেলছে কারখানা, হয়তোবা বছরখানিকের মধ্যে মানে অফিসিয়ালি প্রোডাকশনে চলে যাবে। সেখানে 200-র মতো যুদ্ধ বিমান একসঙ্গে উৎপাদনের ক্যাপাসিটি আছে। তো মানে কোয়ান্টিটির দিক থেকে দারুণ একটা অ্যাডভান্টেজ যে চলে যেতে পারে চায়না ওই উৎপাদন সক্ষমতাকে কাজে লাগিয়ে। আর J20-র তুলনায় J20-ও তা চায়না পারবে না তা নয়, 200-র মতো উৎপাদন করতে পারবে বছরে, কিন্তু সেটা অনেক এক্সপেন্সিভ। J20 বর্তমানে $100 মিলিয়ন পার ইউনিট কস্ট, $100 মিলিয়ন এক একটার উৎপাদন কস্ট, যেটা F-35 এর ইকুইভ্যালেন্ট, বা F-35 থেকেও কিছুটা এক্সপেন্সিভ ফাইটার। চায়নার যুদ্ধ বিমান তাও এত এক্সপেন্সিভ, তো কারণ J20-তে কোনো কম্প্রোমাইজ করা হয়নি। J20-র প্রত্যেকটা জিনিস এক্সপেন্সিভ, মেটারিয়ালস বলেন, রাডার সিস্টেম বলেন, এভরিথিং এক্সপেন্সিভ। কিন্তু J35 সেক্ষেত্রে অনেকটা লেস এক্সপেন্সিভ হবে, এবং সেটা হয়তো $50 থেকে $60 মিলিয়ন পার ইউনিট কস্ট হবে J35 এই কারণে অনেক বেশি উৎপাদনের দিকে চায়না যেতে পারে। তবে বিভিন্ন অ্যানালিস্টরা মনে করে J35 হয়তো বা 50 থেকে 60টার মতো বছর উৎপাদন করবে, এর বেশি উৎপাদন করবে না নিজেদের জন্য। কিন্তু বাস্তবতা কি হয় সেটা বলা আসলেই কঠিন। তবে J35 আমারও মনে হয় না যে এর বেশি উৎপাদন করার দরকার আছে চায়নার জন্য, কারণ J35 রেঞ্জের দিক থেকে কম, সেক্ষেত্রে ওটা কোস্টাল অঞ্চলগুলাকে কভার দিতে পারবে, যেমন জাপান, সাউথ কোরিয়া, বা ভিয়েতনাম, মানে আশপাশে ভারত, এই সব আশপাশের অঞ্চলগুলাকে। কারণ 1200 কিলোমিটার কম্বাট রেঞ্জ, তো সেক্ষেত্রে খুব একটাই হবে না। এটা 2000 কিলোমিটার কম্বাট রেঞ্জ, বিশাল কম্বাট রেঞ্জ। মানে হচ্ছে সে ওয়েপন নিয়ে যুদ্ধ করতে যাবে, যুদ্ধ করে আবার ফিরে আসবে, ওটা হচ্ছে কম্বাট রেঞ্জ। ওকে, তো 2000 কিলোমিটার অনেক রেঞ্জ বলা যায়। এবং J16-ও এই সেম ক্যাটাগরির একটা যুদ্ধ বিমান, অনেক রেঞ্জ, যে কারণে এই ধরনের হেভি ক্যাটাগরির যুদ্ধ বিমান চীনের বেশি দরকার, এবং চীন সেটাই করতেছে। যেমন J50 এবং J36, এই দুইটা 6th জেনারেশন ফাইটার নিয়েও কাজ করতেছে, যেগুলো 2030-এ হয়তো বা প্রোডাকশনে যাবে। আর 2030-এ প্রোডাকশনে গেলে এইগুলারও প্রোডাকশন দেখা গেছে প্রথম প্রথম অবস্থা হয়তো 10টা করে উৎপাদন করবে, এবং পর্যায়ক্রমে এগুলা ম্যাচিউর হবে, এবং উৎপাদন সংখ্যা হয়তো এগুলা কখনোই 100-তে, মানে J20-র মতো ক্যাপাসিটিতে যাবে বলে আমি বিশেষ করি। অ্যাটলিস্ট J36 তো যাবেই না, কারণ এটা অনেক এক্সপেন্সিভ ফাইটার হবে। মিনিমাম 150 থেকে 180 মিলিয়ন ডলার কস্ট হবে এক একটা যুদ্ধ বিমানের, যেটা যুক্তরাষ্ট্রের F-47 6th জেনারেশন ফাইটারের কস্ট হবে $300 মিলিয়ন। J36 অনেক এক্সপেন্সিভ ফাইটার, সেক্ষেত্রে আর অনেক ব্যয়বহুল এবং আকারেও বিশাল। তো সেক্ষেত্রে এটার প্রোডাকশন ক্যাপাসিটি আমার মনে হয় না কখনো 40টা প্লাস হবে, 40+ হবে না। এবং J36 প্রবাবলি ভবিষ্যতে কোনো এক সময় J16-কে রিপ্লেস করতে পারে, কারণ এই দুটা ফাইটারের মানে বৈশিষ্ট্য প্রায় মানে একই ধরনের। যেমন এটাও ভেরি লং রেঞ্জের, 2200 কিলোমিটার কম্বাট রেঞ্জ, এরকম কিছু একটা। এবং J36 এর কম্বাট রেঞ্জ আরো বেশি হবে, বলা যায় যে 2500 কিলোমিটার বা 3000 কিলোমিটার হবে কম্বাট রেঞ্জ, এরকম ধারণা করা হচ্ছে। যাই হোক না কেন, তো J36 অনেক বড় একটা ফাইটার, তো এটাকে রিপ্লেস করতে পারে ভবিষ্যতে পর্যায়ক্রমে। আর J15 এর কম্বাট রেঞ্জ হবে 2000 থেকে 2200 কিলোমিটার, এটা থেকে কম, J36 থেকে 500 কিলোমিটার মতো কম হবে, কিন্তু এটাও J20-কে মানে সারপ্রাস করবে। তো J20-কে সারপ্রাস করলে J15 ভবিষ্যতে কাকে রিপ্লেস করবে এটা এই মুহূর্তে আসলে বলা কঠিন। হয়তোবা ভবিষ্যতে
অন্য কোনো যুদ্ধ বিমান J-20কেও রিপ্লেস করতে পারে বা অন্য অন্য যুদ্ধ বিমানকে রিপ্লেস করতে পারে পর্যায়ক্রমে, অথবা এটা ফ্লিটকে এক্সটেন্ড করবে, এরকম কিছু হতে পারে। তো আলোচনা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই।